এবার আমরা সলভ করব অবশ্যই প্রতিষ্ঠান হিসাব এই চ্যাপ্টার থেকে তোমার কি কি কোশ্চেন এসেছে, কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে। আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঠিক যখন আলাদা পরীক্ষা হতো সে আলাদা আলাদা কি কি টাইপের প্রশ্ন হয়েছে, এবং তোমরা যারা কুমিল্লা প্রিপারেশন নিবা তোমরা আসলে কি কি দেখবা। ওকে, সো এখান থেকে খুবই কম কোশ্চেন এসেছে, আমরা দেখার ট্রাই করি। এখান থেকে প্রথমত কোশ্চেন এসেছে, দেখো বলেছে একটি সদস্যের সদস্য সংখ্যা 50 জন, কি চেয়েছে? চাঁদা আয়। ওকে, সদস্য সংখ্যা 50 জন, চাঁদার হার প্রতি মাসে 60 টাকা, 15 জন সদস্য, চলতি বছর, অনেক কিছু আছে। আচ্ছা, চাঁদা আয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, চাঁদা আয়ের ক্ষেত্রে ছোট সূত্র একটা বড় সূত্র। যদি কখনো সদস্য সংখ্যা থাকে আর জন প্রতি চাঁদা থাকে, সদস্য সংখ্যা আর জন প্রতি চাঁদা থাকে, তাহলে বের করলে হয়ে যাবে। ধরো একজন সদস্য 5জন সদস্য, এক একজনের দেয় 2 টাকা, তার মানে সদস্য চাঁদা হচ্ছে 10 টাকা। তার মানে সদস্য কয়জন আর জন প্রতি কয় টাকা চাঁদা দেয়, এটা জানলে চাঁদা আয় বেরোবে। ডান। কিন্তু কথা হচ্ছে এখানে কি আছে, যদি না থাকে তখন অন্য সূত্র। দেখো নাম্বার 1 স্টেপ কি আছে, সদস্য সংখ্যা 50, তাহলে সদস্য সংখ্যা 50 জন, জন প্রতি কত, মাসে কত, 60 টাকা। তাহলে ভাইয়া কত হবে, 530, 300 টাকা। কিন্তু অনেক স্টুডেন্ট এখানে ভুল করবে, দেখো ভাইয়া মাস বলেছে, খেলা তো 100 100 বলেছে বছরে, তার মানে দেখছো 1 মাসের টাকা দেওয়া আছে, নট বছর। অনেকে 300 টাকা অ্যান্সার করে চলে আসবে, ভুল হবে তাদের, ঠিক আছে। এবার বলো মাসে যদি হয় 300, তাহলে ভাইয়া বছরে কত হবে, 3 বারং কত ভাইয়া, 36,000। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। তাহলে আলটিমেটলি কি বুঝলা, এই ছোটখাটো আইটেম গুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এইগুলা কি লাগবে না? না, লাগবে না, কারণ এগুলো তো বকেয়ার ব্যাপার স্যাপার, রাইট? যদি এখানে বলতো দেখো 15 জন সদস্য চলতি বছরে 3 মাস চাঁদা প্রদান করেনি, তাহলে 15 জন 3 মাস চাঁদা প্রদান করেনি, তাহলে 15 জন সদস্য 15 গুণ কত, 60। তাহলে 15 গুণ 60 কত হবে ভাইয়া, তো যা হবে তাহলে ভাইয়া 60 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 10 গুণ 60, 10 গুণ 60, ভালো করে খেয়াল করো। সরি, এখানে 3000, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা একটু মিলাই নিও। কঠিন একটা অবস্থা। তাহলে এবার দেখো 10 গুণ 60 কত হবে ভাইয়া, 600। আর এখানে 5 গুণ 5 300, তাহলে এখানে 900। এই 900 টাকা ভাইয়া প্রতি মাসে, তাহলে গুণ 3, 3 গুণ 2700, তার মানে বকেয়া 2700 টাকা। এটা কেন পড়ালাম, যদি কখনো বলে বকেয়া কত, ভাইয়া বকেয়া চাঁদা বললে কত অ্যান্সার হবে, 2700 টাকা। কিভাবে বের করলাম, ওই যে যতজন বকেয়া ছিল, রাইট, 3 মাসের না ভাইয়া, তার মানে 15 গুণ হচ্ছে কত ভাইয়া, 15 গুণ 60, রাইট, 60 গুণ 3, কারণ প্রত্যেক মাসে 60, তো 3 মাসে কত। এই যে কোশ্চেনটা তুমি শিখলা, দুইটা প্রকার ম্যাথ পারলা। ওকে, এবার আসো তুমি যেটা দেখাবো, এখানে কি বলেছে, খুব মন দিয়ে খেয়াল করো, আয় ব্যয় চাঁদা কত, তাহলে চাঁদা আয় ব্যয় কত, অথবা চাঁদা প্রাপ্তি প্রদান কত, দুটোর মধ্যে পার্থক্য, দুটো পার্থক্য আছে কিন্তু। আর প্রাপ্তি প্রদান হচ্ছে এক হিসাব, আয় ব্যয় হচ্ছে আর এক হিসাব। ওকে, আয় ব্যয় হচ্ছে রেগুলার মাসের বা রেগুলার বছরের বোঝায়, বা চাঁদা আয় ব্যয় হচ্ছে তোমাদের কি রেগুলার মাসেই বোঝায়। আসো, একটি কোম্পানির সদস্য সংখ্যা 10 জন, চাঁদার পরিমাণ এত টাকা মাসিক। ওকে ফাইন, দেখো তো 10 জন সদস্য, মাসিক কত, 24। ভাই প্রমাণ লাগবে এগুলো, পড়া লজ্জা দিও না। কোনটি বিশেষ তহবিল নয়? আচ্ছা, বিশেষ তহবিল নয় কি বলেছে, বিশেষ তহবিল কি, একটি অবশ্যই প্রতিষ্ঠান সে কি করে, সে তার প্রতি বছরে তার নির্দিষ্ট যে ইনকাম হয় এটা কিন্তু তারা কেউ নেয় না, তো ওখান থেকে কিছুটা কি করে জানো, কিছুটা সেভিংস করে। ওকে, সেভিংস করে কি করে, সেভিংস করে জমানোর জন্য। তা বলো তো, আপ্যায়ন তহবিল ইয়েস, বৃত্তি তহবিল ইয়েস, ভাতা তহবিল। এই যে উইলকৃত ধন দৌলত মানে কি, যখন কোনো ব্যক্তি, ধরো সে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাবে, সে তার সম্পত্তিগুলা এই ব্যবসায়ের নামে কি করে গেছে, উইল করে গেছে। এগুলা কিন্তু তাদের কি না, কোনো তহবিল না, এটা দিয়ে গেছে অনুদান, বা বা অবশ্যই প্রতিষ্ঠান তার কোনো অ্যাসেট কোনো কিছুর জন্য কি করেছে, লিখে দিয়ে গেছে। ওকে ফাইন, এটা কখনো কোনো স্পেশাল সঞ্চিতি না। আসো এখান থেকে শিখে নাও, তাহলে সদস্য না থাকলে কি হবে, সদস্য বা বা জন প্রতি চাঁদা, এই সূত্রতে কাজ হবে না, এটা নাই। ক্লিয়ার? তখন কি হবে দেখো, তখন ম্যাথগুলো একটু সিনারি অন্যরকম হয়, মন দিয়ে শুনবা। মনে করো তখন তো চাঁদা প্রাপ্তি ধরো 20,000 টাকা, চলতি বকেয়া 2,000 টাকা, বিগত বকেয়া 1,000 টাকা, অগ্রিম আছে 2,000 টাকা, বিগত অগ্রিম আছে 1,000 টাকা। আসো এইখানে তুমি যে কাজটা করবা 1 2 3 4 5। ওকে দেখো, এই ক্ষেত্রে তোমাকে কি হবে, চাঁদা আয় ব্যয়ের ক্ষেত্রে চাঁদা প্রাপ্তি যা থাকবে যোগ করতে হবে, চলতি বকেয়া সব বুঝে দিচ্ছি, চলতি বকেয়া মাইনাস করতে হবে কি অগ্রিম, চলতি বকেয়া যোগ হলে বিগত বকেয়া কি মাইনাস, চলতি অগ্রিম বিয়োগ হলে বিগত অগ্রিম কি হবে, যোগ। আসো সূত্রটা মনে রাখবা খুব মন দিয়ে, চাঁদা আয় ব্যয়ের ক্ষেত্রে প্রাপ্তি টাকা 20,000 টাকা আছে, যোগ হবে চলতি বকেয়া, তাহলে ভাই বকেয়া মিনস চলতি বকেয়া, মনে রাখবা খুব, চলতি বকেয়া যোগ হয়, চলতি বকেয়া যোগ হলে বিগত বকেয়া বিয়োগ হয়। আচ্ছা, শুধু অগ্রিম বিয়োগ হয় কিন্তু বিগত অগ্রিম যোগ হয়। আসো মনে করো 2020 সাল হিসাব করছো, তাহলে 2019 সাল হচ্ছে কি বিগত বছর,
2021 সাল হচ্ছে সামনের অগ্রিম, তাহলে 2020 সাল হচ্ছে কি রানিং, হিসাব বছর, বুঝতে পারছো? এই যে পার্থক্যটা এটা বুঝতে হবে। এবার আসো, তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে চলতি বকেয়া মানে রানিং বছরের, অগ্রিম মানে কি সামনের বছরের, তাহলে চলতি বকেয়া যোগ বিগত বকেয়া বিয়োগ, আচ্ছা অগ্রিম মানে চলতি অগ্রিম, অগ্রিম মানে চলতি অগ্রিম, চলতি অগ্রিম বিয়োগ হলে বিগত অগ্রিম যোগ। এই যে টেকনিকটা ইম্পর্টেন্ট, ওকে? হবে বারবার চলতি বকেয়া এই যে 2 কে যোগ হবে, অগ্রিম কথা আছে যে অগ্রিম 2000 মাইনাস হবে, বিগত বকেয়া কে চলতি বকেয়া যোগ বিগত বকেয়া মাইনাস বিগত অগ্রিম কি হবে যোগ 1000, ডান, অ্যান্সার শেষ। এখন চাঁদা প্রাপ্তি বললে কি করবা ভাইয়া, একটু ক্লিয়ার করে দিচ্ছে তোমার জন্য ভালো হয়। প্রাপ্তি বলে এই সূত্রে বসায় জাস্ট প্লাসের জায়গা মাইনাস, মাইনাসের জায়গা প্লাস, শেষ। তার মানে জাস্ট পার্থক্য, সূত্র একই বসাবা, প্লাসের জায়গা মাইনাস, মাইনাসের জায়গা প্লাস। ওকে, কি বুঝলা? বুঝলা এটাই যে ভাইয়া যদি কখনো চাঁদা কি বলে তোমাকে প্রাপ্তি বলে প্লাসের জায়গা মাইনাস, মাইনাসের জায়গা প্লাস, আর কোনো পার্থক্য নেই, ঠিক আছে? আসো, এই টপিক ডান। অংশীদারি ব্যবসায়, অংশীদারি ব্যবসায় থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো হয় কি কিনা জানো? সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো হতে পারে অনুপাত, তারল্য অনুপাত, নতুন অনুপাত, ত্যাগ অনুপাত, লাভ অনুপাত, তারপর ঋণের সুদের আইটেম আছে মূলধনের সুদ, মূলধনের জের, আর অধিক আছে তোমার হতে পারে মুনাফা বন্টন। ওকে ফাইন, এই টপিকগুলো আর উত্তোলনের সুদ। ওকে আসো, এই অধ্যায় থেকে তোমাদের কি কি কোশ্চেন আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, যেমন 19-20 সালে একটা কোশ্চেন এসে গেছে, লাস্ট আলাদা পরীক্ষা আছে 19-20, 20-21 থেকে গুচ্ছতে চলে যায়। এখানে প্রশ্ন হচ্ছে কি দেখো, প্রথমে তো ভোগের অনুপাত কত, ভোগের নতুন অনুপাত কত। ওকে, তাহলে কোশ্চেনটা হচ্ছে কি, জনাব ড ও নয় দুজন অংশীদার তারা 3:2 অনুপাতে কি করেছে, লাভ নিছে, ভোগ করে, যারা জনাব তকে মানে অন্য একজনকে অংশীদার হিসেবে নিয়ে 4/1 দিত, তার নতুন অনুপাত চেয়েছে। ভালো করে শোনো, নতুন অনুপাত তার মানে তারা দুইজনে, মনে করো দুজন ব্যক্তি, প্রথম দুজন কি এ আর বি ধরে নাও তুমি, না তাহলে 3:2 অনুপাতে মুনাফা নিত, তারা সি কে 4/1 দিছে। এখন তাদের নতুন অনুপাত কত, ঠিক আছে? এখন খুব 3 সেকেন্ড লাগবে ইনশাল্লাহ, আমার টেকনিক্যাল ভিডিও তাও দেখো আছে, তারপর তোমাকে করা দিচ্ছি। 4/1 যখন সি নিচ্ছে, তাহলে এখানে বাকি থাকতেছে কয় ভাগ ভাই, 3 ভাগ। তাহলে বাকি থাকছে কয় ভাগ, 3 ভাগ। কেন ভাই 3 ভাগ? কারণ সে নিয়ে নিচ্ছে। ওকে ফাইন, কে নিচ্ছে, সি 4-এর 1 নিবে, বাকি 3 অংশ কে নিবে, প্রতিষ্ঠান আছে দুইজন, এ নিবে, এ নিবে আর এ নিবে, দ্যাটস মিন 3 নিবে। তাহলে আগে ছিল 3, 3 3 9। ওকে ফাইন, এ নিত 2, 3 আর 2 3 2 6, তার মানে ভাইয়া গুণ করলাম, রাইট? এবার আসো, এ নিত 3, 3 গুণ 3, এ নিত 2, এই যে 3 পড়ে আছে এ নিবে 3 2 6, 3 3 9, 3 2 6, ডান। এবার আসো, বুঝতে পারছো? এবার আসো, এবার যখন সি কে দেওয়া হবে, সি বলবে তোরা আমাদের তা নিছোস, আমার যে অংশ বাকি ছিল তোমরা কি আমাকে দেবে না? এ আর বি টেনশনে পড়ে গেছে, ভাই তাহলে চল তুই আর আমি মিলে যাই, মিলে গেলে কত হয় 5, চল মিলে গেলে এই যে 5 হইলো, এই 5টা সাথে আমরা সি পাবে তো 1, তাহলে করে দিয়ে দিই, শেষ। গুণ কেন হলো, প্রথমত যোগ কেন হলো, দুইটা অনুপাত মিলে গেল, দুজন ব্যক্তি মিলে গেল। এরপরে গুণ কেন হলো, কারণ এই যে 3, প্রথম দুইজন তখন এই 3 ভাগ নিছিল, ওরা কিন্তু গুণ করে নিছে, দেখো তাহলে এ কি ছাড়বে, তাহলে 5 1 5, 9 6 5 হচ্ছে অ্যান্সার। এখানে একটা কোশ্চেন আসে, খুব প্যাচ হইতে পারে। ওকে ভাই মন দিয়ে বুঝো, ধরো আমি ধরে নিলাম এ বি সি ধরছি, ধরো এখানে 9, এ হচ্ছে 9, বি হচ্ছে 6 আর সি হচ্ছে এটা, যদি ভার্সিটি প্যাচ চাই তো দেখো বলে দিল এ সি আর বি এর অনুপাত কত। ওকে ফাইন, তাহলে তোমাকে কি করতে হবে, 9 আগে বসাতে হবে, সি মানে 5 আগে বসাতে হবে 6, তার মানে এই কথাটা লিখে লিখে দিত তাদের লাভ ক্ষতি ভোগের এ সি বির অনুপাত কত। এ সি মানে কি, সি মাঝখানে চাইছে, তাই প্যাচটা তোমাকে সবাই বলবে না, এটা খুব মারাত্মক দুর্দান্ত কঠিন একটা প্যাচ, তাই তোমাকে বলবো এই প্যাচগুলা পরীক্ষা হলে খেয়াল রাখবা, তাহলে কিন্তু ভাইয়া বিপদের সম্মুখীন তোমাকে হতেই হবে যে কোনো পরীক্ষায়। নগদ প্রবিবরণী, ঠিক আছে, হিউজ আলোচনা আছে নগদ প্রবিবরণী, যেখানে কি বলছে, নগদ পরিচালন কার্যক্রম হতে, ওই যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবিবরণী কোশ্চেন আসছে 19-20 সালে, কার্যক্রম হতে নগদ প্রবিবরণীর পরিমাণ কত, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মানে আমরা দ্বিতীয় দুইটা অধ্যায় একসাথে শিখে ফেলতেছি। তাহলে ভাই নগদ প্রবিবরণী থেকে তুমি কত টাকা পেয়েছো, আচ্ছা ওই অনুপাতের থেকে কিন্তু আরো অনেক কিছু পড়বা, অন্য ভার্সিটিতে আসছে ওগুলো একটু দেখবা, লাভ ত্যাগ টাগ এগুলো একটু ভালো করে দেখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখো তো নগদ প্রবিবরণী পরিচালন কার্যক্রম যখন বলা হয়, আমরা প্রথমে কি খুঁজি জানো, নিট মুনাফা, দেখো তো আছে কিনা। প্রথমে নগদ জমা আছে, এই যে নিটা আছে, নিট আছে এত টাকা আছে। ওকে, শেয়ার ইস্যু আছে। আচ্ছা পরিচালন বলেছে না ভাইয়া, পরিচালন দেখো তো, এই যে পরিচালন, পরিচালনের মধ্যে যা যা আমরা তা নিব। প্রথমে দেখো তো আমার কি লাগে, তোমরা এই টেকনিক শিখে রাখো। প্রথমে কি লাগে, আমার নিট আয় লাগে, নিট আয় কত আছে ভাই, দেখো তো একটু কষ্ট করে 30,000, তো নিট আছে 30,000 টাকা। ওকে ফাইন, এরপর আমি খুঁজবো পরিচালন কার্যক্রম হলো অপচয় আছে কিনা, দেখো তো অপচয়ের পরিমাণ কি আছে, প্রাপ্য হিসাব আছে এত টাকা, এটা একটু ওই যে অপচয় আছে দেখছো, এই যে 10,000 টাকা, তার মানে ভাইয়া অপচয় 10,000 টাকা, ডান। এবার আসো উপরে যেগুলো আমরা বাদ দিব কেন তা আমরা প্রত্যেকটা আলোচনা করবো, ঠিক আছে। দেখো তো সম্পত্তি হ্রাস বৃদ্ধি আছে কিনা, ভালো করে শোনো। আছে প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য হিসাব দায় এগুলো সবকিছু আছে কিনা দেখতে হবে তোমাকে, ঠিক আছে।
তাহলে প্রাপ্য হিসাব আছে ভাই, আছে। এই প্রাপ্য সম্পত্তি দেখো কত 10,000 টাকা। ওকে, তার মানে ভাই চলতি বছরে প্রাপ্য হিসাবে জের কত 28। তাহলে প্রাপ্য হিসাব ছিল আগে 10, এখন হচ্ছে 28। তাহলে কি হয়েছে ভাইয়া, প্রাপ্য হিসাব জের ছিল আগে 10, এখন হয়েছে কত 28। তাহলে কি হলো ভাইয়া, তাহলে কি হয়েছে এখানে, এখানে যেই কাজটা হয়েছে সেখানে প্রাপ্য হিসাব বাড়ছে 10 থেকে 28, মানে কি ও 18,000 টাকা বাড়ছে। আর প্রাপ্য হিসাব বৃদ্ধি হলে কি হয় ভাইয়া, সবাই আমরা জানি সম্পত্তি, চলতি সম্পত্তি বাড়লে কি হয় মাইনাস কত টাকা 18,000। তাহলে 40 থেকে 18 বাদে কিছু আছে, আর কিছু নাই মনে হয়, কেন নাই আমি বলি। এই যে শেয়ার ইস্যু, এটা হচ্ছে আর্থিক তোমার হচ্ছে অর্থায়ন কার্যক্রমের অংশ, লভ্যাংশ অর্থায়ন কার্যক্রমের অংশ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ পত্র এটা তোমার কি ওই যে বিনিয়োগ বিনিয়োগ কার্যক্রমের অংশ, কারণ 3টা কার্যক্রম আছে না ভাইয়া এতে নগদ ফর্মিতে, পরিচালন, বিনিয়োগ, এটা অর্থায়ন। ওকে ভাইয়া, বিক্রয় তো এখানে মেশিন বিক্রয়টাও কি বিনিয়োগ কার্যক্রমের অংশ। তার মানে এই যে দুইটা জিনিসই শুধু যাবে তোমার পরিচালনে, কিন্তু অনেক ম্যাথ বড় করা আছে তোমাকে কনফিউশন করার জন্য। ওকে, এগুলোকে মাথায় রাখবা। তাহলে এখানে 30 আর 40 থেকে 18 হলে 8,000 টাকা আনসার শেষ। আছে আছে 40 থেকে 18 বলতে 10, সরি 22,000 টাকা, সরি সরি সরি। তার মানে ভাইয়া পরিচালন কার্যক্রমের মধ্যে কি কি যায়, নিট মুনাফা যায়, যোগ অবচয়, এর সাথে যোগ হয় তোমার যোগ বিয়োগ হয় কি জানো, চলতি সম্পত্তি হ্রাস হলে যোগ হয়, চলতি সম্পত্তি বৃদ্ধি হলে বিয়োগ, দায় বৃদ্ধি হলে যোগ, দায় হ্রাস হলে বিয়োগ। আসো, নগদ প্রণোদিত অর্থায়ন কার্যক্রম কোনটি, অর্থায়ন কার্যক্রমের মধ্যে কি যাবে, খুব গুরুত্বপূর্ণ সহকারে শিখো, এখানে প্রশ্ন হয়। অর্থায়ন কার্যক্রমের মধ্যে যাবে হচ্ছে শুধু শেয়ার, বন্ড, ডিবেঞ্জার, এই সবকিছু কি ইস্যু, এই সবকিছু বিক্রি বা ইস্যু। আর কি আছে লভ্যাংশ আছে না, লভ্যাংশটা এখানে যাবে, ঠিক আছে, লভ্যাংশ প্রদান ইম্পর্টেন্ট। এই সবকিছু যদি বলা হয় বিনিয়োগ করা হলো, বিনিয়োগ করা হলো বা কেনা হলো, এগুলো বিনিয়োগের মধ্যে। কেন ভাইয়া, এইগুলো মানুষ কেনে, কোনো ব্যক্তি কেনে, কোনো ব্যক্তি সে নিজের জন্য কিনে ইনভেস্ট করে। আর এগুলো ইস্যু করা হয় কোনো কোম্পানিকে বোঝায়, আর কোম্পানি কি করে অর্থায়ন করে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো অর্থায়নকারী শেয়ার ইস্যু, লভ্যাংশ ইস্যু, শেয়ার ইস্যু মধ্যে সম্পদ ক্রয়, ঋণপত্র ইস্যু, প্রত্যেকটার ক্ষেত্রে তোমার কোনটা আসলে বলেছে কি, ও সরি অনগদ বলেছে, মাই গড। তাহলে আমরা তো খুঁজতেছি অর্থায়ন, কি বলেছে অনগদ, সরি ফর দ্যাট। তাহলে অর্থায়ন পড়াই ফেলছে, কোনো সমস্যা নেই, অনগত মধ্যে টাকার সম্পর্ক নেই, এটা এগুলো অর্থায়ন পড়াইছে, আমি এটা অর্থায়ন চোখে দেখছি, ডাজন্ট ম্যাটার, তুমি শিখে ফেলছো। বাট অনগত বলছে, এটাও তো নগদ সম্পর্ক আছে, সম্পর্ক এই যে এখানে কোনো নগদটা ক্যাশ নেই, এটা অ্যান্সার। বাট যদি বলো অর্থায়ন বললে এটাও হয়, এটাও হয়, এটা তাই তো বলি অ্যান্সার এখানে কেন হয় না, ওখানে বলছে অনগত, আমরা অর্থায়ন শিখছি এক্সট্রা। ওকে ডান। শেয়ার, শেয়ার থেকে তোমাদের অনেক অনেক কোশ্চেন হয়, তোমরা জানো। এই অধ্যায়টা অনেক ইন্টারেস্টিং কেন জানো, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট খুব কোশ্চেন হয়ে যাচ্ছে। তাহলে ভাই কুমিল্লা তো আমাদের আলাদা পরীক্ষা হয়েছে, আল্লাহ জানে যদি দিয়ে দেয়, দিয়ে তো পারে, বলা যায় না, তাই না, সবই আল্লাহর ইচ্ছে, এবং স্টেজে প্রশ্ন করবেন, তারপর মুডের উপর ডিপেন্ড করে। মূলত ভাইয়া শিখো, একটি কোম্পানি বিনামূল্যে শেয়ার, বিনামূল্যে মানে কি তোমার কোনো টাকা নিবে না, 5:1 অনুপাতে যাতে করুক না কোনো শেয়ার মালিকদের মধ্যে, বর্তমান শেয়ার মালিক। তার মানে ভাইয়া কোম্পানি ফ্রিতে শেয়ার কখন দেয় মনে রাখবা, যাকে দেয় তাকে নাম বোনাস শেয়ার বলে। আর এই বোনাস শেয়ারকে অনেকে বউ করে বউ নয়, বোনাস হিসাবে নেয়। আর বোনাস মানে অধিবৃত্ত, অধিবৃত্ত শেয়ার। এই শেয়ারটা দেওয়া হয় কোম্পানি কাদের মধ্যে জানো, কোম্পানি যখন লভ্যাংশ প্রদানে ব্যর্থ হয়, কি বলছি ভাইয়া, লভ্যাংশ প্রদানে ব্যর্থ হয়, তখন লভ্যাংশের বিপরীতে যেই শেয়ার দিয়ে থাকে তাদেরকে বোনাস শেয়ার বলে। আর লভ্যাংশ কাদেরকে দেওয়া হয়, যারা কোম্পানির কি আছে এক্সিস্টেন্ট শেয়ার হোল্ডার বা বর্তমান শেয়ার হোল্ডার। তাহলে কোম্পানি বর্তমান শেয়ার হোল্ডার বা এক্সিস্টেন্ট শেয়ার হোল্ডার বা বিদ্যমান শেয়ার হোল্ডারকে যেই শেয়ার দেওয়া হয় লভ্যাংশের বিপরীতে, তাকে বোনাস শেয়ার বলে। এবং এই বোনাস শেয়ারের ফলে সমীকরণ কি হয়, ওই মাইনাস ওই প্লাস, দ্যাটস মিন বাংলায় আসে মালিকানা সত্ত্ব হ্রাস, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, বা মালিকানা অপরিবর্তন, বা মালিকানা হ্রাস বৃদ্ধি। ওকে, বুঝতে পারছো। তাহলে কি বুঝলাম আমরা, বিনামূল্যে শেয়ার দেয় কাদের মধ্যে, কেন দেওয়া হয়, সমীকরণের পরিবর্তন কি, এগুলো পরীক্ষা আসে, বুঝতে পারছো। আসো, তাহলে অ্যান্সার কি বোনাস শেয়ার, কিন্তু ইংরেজি শব্দ। ওকে ফাইন। এখান থেকে আরো কি কোশ্চেন, এখান থেকে কোশ্চেন গুলো আসছে, এখানে দেখো এখান থেকে আরো কি সাজেশন নিয়ে নাও। আর আমি লাস্ট ইয়ার কোশ্চেন পাইনি, জাস্ট সাজেশন খুব ইম্পর্টেন্ট। এখানে কোশ্চেন এরকম থাকে, শেয়ার প্রতি আয়ের কোশ্চেনটা সবথেকে বেশি আসে, সব থেকে বেশি শেয়ার প্রতি আয় 1 নম্বরে। তারপর সাধারণ শেয়ার হোল্ডাররা কত টাকা পাবে, সাধারণ শেয়ার হোল্ডাররা কত পাবে। ওকে, সাধারণ শেয়ার হোল্ডাররা কত টাকা পাবে। শেয়ার অধিহার প্রশ্ন আসে, শেয়ার অধিহার থেকে প্রশ্ন আসে। ওকে ফাইন। শেয়ার অবহার থেকে প্রশ্ন আসে, অবহার থেকে প্রশ্ন আসে। ওকে, শেয়ার ব্যাপারটা অলিক সম্পদ বা ভুয়া সম্পদ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অন্তদায়, দীর্ঘমেয়াদী ভয় ব্যাপারটা, এটা অন্তদায় শুধু দেখানো হয় এমন একটা জিনিস, তুমি অতিরিক্ত টাকা নিচ্ছ, যেমন 10 টাকা শেয়ার যদি তুমি 11 টাকায় বিক্রি করো, দ্যাটস মিন এটা কি অধিহার 1 টাকা, 9 টাকা বিক্রি করে ডিসকাউন্ট। আর সে অবহারের সর্বোচ্চ হার কত, 10%, 10% কমে তুমি চাইলেও বিক্রি করতে পারবে না, টেন টেনা, বুঝতে পারছো। ওকে ডান। তাহলে এবার কি আছে এখানে, সাধারণ শেয়ার হোল্ডাররা, এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কি হয় জানো, মনে রাখো, এটা কোম্পানি যখন সে কি করে, শেয়ার ইস্যু করে, সরি লভ্যাংশ বন্টন করে, প্রথম সে ঋণ হোল্ডারদের আগে প্রাধান্য দেয়, তারপরে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের দেয়,
তারপরে সে কি করে সাধারণ শেয়ার হোল্ডারদের দেয়, তারপর বিলম্বিত শেয়ার হোল্ডারদের দেয়, ঠিক আছে। এই দুজনের এদের হচ্ছে সুদ পায়, এরা কি পায় লভ্যাংশ পায়। কিন্তু ভাইয়া মনে রেখো এটাও নির্দিষ্ট লভ্যাংশ, এটাও নির্দিষ্ট, এটার পার্সেন্টেজ নির্দিষ্ট, এদেরও পার্সেন্টেজ নির্দিষ্ট, বুঝলো। এখন কোম্পানি যদি কখনো বলে যে নিট মুনাফা, ধরে নাও নিট মুনাফা হচ্ছে কোম্পানির 20,000 টাকা, ওকে 10% অগ্রাধিকার শেয়ার, 10% অগ্রাধিকার শেয়ার হচ্ছে 50,000 টাকা, ওকে সাধারণ শেয়ার আছে, ওকে ভাই। এখন আমাকে একটা কথা বলো তো, আর ঋণ হচ্ছে তোমার কত 5%, 5%-এ 50,000 টাকা, ঠিক আছে। এখন কোম্পানি এখানে বলেছে তোমাকে ভাইয়া তুমি একটু কষ্ট করে বলতে পারবা সাধারণ শেয়ার হোল্ডার কত টাকা পাবে। তাহলে ভাইয়া তুমি তো একটু আগে আমাকে বলেছিলা আগে ঋণ হোল্ডাররা টাকা পাবে, রাইট, তারপর অগ্রাধিকার শেয়ার, তারপরে এরা, এরা 3 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার, তাহলে মুনাফা 20, এখান থেকে তো এরা আগে পাবে। তাহলে এর উপরে 10 কয় পার্সেন্ট ভাইয়া 10%, কার উপরে 5,000 টাকা 10%, এরপর 10% করলে 5,000, রাইট। তাহলে এই দুটা বাদ দিলে দিব, এটাই তোমার কথা, তোমার অ্যান্সার ভুল। মনে রেখো যখন নিট মুনাফার আরেক নাম কর পরবর্তী মুনাফা, এই দুটা থাকবে, নিট মুনাফা কর পরবর্তী মুনাফা থাকবে, দ্যাটস মিন কি। আর নিট মুনাফা কেমনে বের হয়, সকল প্রকার ব্যয় খরচ অপরিচালন আয় পরিচালন ব্যয় সব বাদ দেওয়ার পরে, তার মানে এই যে ঋণের সুদ এটা একটা কি ব্যয় না ভাইয়া, তাহলে এটা বাদ দেওয়া হয়ে গেছে। তার মানে নিট মুনাফা দেওয়া থাকা মানে এই ঋণের সুদটা বাদ দেওয়া হয়ে গেছে, তোমাকে আর বাদ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, এই 20,000 থেকে শুধু বাদ দিতে হবে অগ্রাধিকার শেয়ারদের টাকা, রাইট। এই অগ্রাধিকার শেয়ারদের টাকাটা কি করতে হবে, বাদ দিতে হবে। বুঝতে পারছো কেন, ওই যে নিট মুনাফা দেওয়া আছে, আর নিট মুনাফা মানে তো ভাইয়া এটা হচ্ছে কি সকল ব্যয় বাদ দেওয়ার পরে, তার মানে এখানে কি বাদ দেওয়া হয়ে গেছে, অলরেডি সুদের টাকা বাদ দেওয়া হয়ে গেছে, তাই আর বাদ দিব না। গুড, 5,000 বাদ দিলে কত, 15,000 টাকা, এটাই পাবে সাধারণ শেয়ার হোল্ডাররা। স্যার কখন বুঝবো যে এই জায়গা থেকে বাদ দিতে হবে, যখন বলবে সুদ ও কর পূর্ব মুনাফা, ওকে কর পূর্ব মুনাফা 20,000, তখন এখান থেকে সুদের টাকা বাদ যাবে, করের টাকাও বাদ যাবে, আর কর না থাকলে কি শুধু সুদ বাদ যাবে, বুঝতে পারছো। তার মানে কথাটা খুব গুরুত্বপূর্ণ। আর এই যে টাকাটা তোমার এখানে 15,000, এটা কারা পাবে, পাবে হচ্ছে তোমার কোন শ্রেণী মানুষ, সাধারণ শেয়ারহোল্ডাররা। এখন সাধারণ শেয়ারহোল্ডার মোট কত টাকা পাবে, এর আগের কোশ্চেনে পড়াইছিলাম না, কত টাকা পাবে ভাইয়া, 15, মোট পাবে হচ্ছে 15,000 টাকা। এখন আসো যদি বলতো সাধারণ শেয়ারহোল্ডার, এই প্রশ্নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে সাধারণ শেয়ার হচ্ছে 5,000 শেয়ার, তাহলে কত শেয়ার, ধরো 5,000 শেয়ার, তাহলে এবার শেয়ার প্রতি কত, তাহলে 15,000 ভাগ 5,000, তাহলে এক ভাগে কত 3, শেয়ার প্রতি 3 টাকা, বুঝতে পারছো। তাহলে শেয়ার প্রতি বের করতে পারলা, তোমার তাদের মোট লভ্যাংশ পারলা, মাথা নষ্ট, রাইট। তো এই যে জিনিসটা বললাম এটা কাজে লাগবে তোমার ইনশাল্লাহ, হ্যাঁ ওকে। এটা কোনোভাবেই যেন মিসফায়ার না হয়। সো এখান থেকে তোমাকে এই জিনিসগুলো দেখবে, আর মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আছে এটা ভালো করে দেখবা, এখান থেকে প্রশ্ন হয় ইনশাল্লাহ। সো ঠিক আছে, ভালো থাকো সুস্থ থাকো, এই পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া, লাভ ইউ অল। ভালো করে ক্লাস করো, আর যারা কুমিল্লা সেশন করতেছো একটু কভার করার ট্রাই করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, হ্যাঁ। আল্লাহ হাফেজ সবাইকে।